মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন দর্শক জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়া, কালো টাকা যাই হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজেবল ঘোষণা করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা আপোষ করব না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা কাভার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন, তারপরে আপনারা আগান। দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন, কোনো সমস্যা নাই, আমরা সহযোগিতা করব। কিন্তু এর সুরাহা হওয়া উচিত। যারা এই ঋণ খেলাপি হয়েছেন, এটা এক ধরনের অপরাধ। তাদেরকে আরপিওর আন্ডারে সুযোগ দেওয়া হয়েছে, সেটা তারা গ্রহণ করেন নাই। তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না। অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছে, সেটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে সেগুলো আমলে নেওয়া হয়নি। স্পষ্টভাবে এটা আরপিওর ভায়োলেশন, আমরা সেই ভায়োলেশন দেখতে চাই। সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন, সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন। আপনাদের অবস্থান হবে বেশিরভাগ বিরোধী, আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে। আমরা এটাও লক্ষ্য করছি, আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না, কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা অনুরোধ করব 24-এর আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয়। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে হা বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বন্ধুগণ, যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছে। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয়, তাহলে আমাদের কি করার থাকবে? যারা এই ধরনের কাজ করবেন, দায় তাদের। আমরা আবারও বলবো, দেশকে ভালোবাসি, আমরা ইতিবাচক ধারা রাজনীতি চাই। আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন। বঞ্চিত করলে দায় তাদের। আল্লাহ আমাদের সহায় হন। এখানে আমার সহকর্মীরা আছেন,
নাহিদ ইসলাম আছেন, তিনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান আমি তাকে ওয়েলকাম করব। এরপরে আল্লামা মামুনুল হক সাহেব আছেন, তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে তাকে ওয়েলকাম করব। নাহিদ কিছু বলবো? আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। 11 দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন 11 দলের অন্যতম দল, প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কারণ এই দেশের মানুষকে, যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও 11 দলের পক্ষে ভোট দিয়েছে, 11 দলের পক্ষে বিজয়ী হয়েছে। অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি। আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে? 60% ভোট পড়েছে, 60+ ভোট পড়েছে। এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল, একটা সংস্কারের পক্ষ, পরিবর্তনের পক্ষ, যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায়, বিচার এবং সংস্কার চায়, আধিপত্য বিরোধিতা চায়। আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত, পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে, যারা 72-এর সংবিধানকে চেয়েছে, যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে, যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা লুটপাট দুর্নীতি সেই একই রাজনীতি করতে চায়। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সেই একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। নাহলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষে আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে, প্রার্থীরা জানাবে যারা, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই যে নির্বাচন গতকাল হয়ে গেল, এখানে ব্যাপক মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সহ উপস্থিতিতে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশ স্থিতিশীল হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। স্বাভাবিকভাবে স্থিতিশীলতার জন্য যারা এই মুহূর্তে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব, তারাই যদি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই
জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকবো। আমরা দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে ছিলাম। ফিরে এলাম সংবাদ, আর এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টির মধ্যে 297টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, বিএনপি পেয়েছে 209টি, জামায়াতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি 6টি এবং অন্যান্যরা পেয়েছেন 14টি আসন। যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ও গণভোট। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত ছিল একটি আসনের নির্বাচন। বৃহস্পতিবার রাত থেকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা 12টার দিকে শেষ হয় ফলাফল ঘোষণা। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রার্থী পেয়েছেন 1,24,291 ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 299টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 209টি, বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফতে মজলিস পেয়েছে 1টি আসন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। বাকি 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়েত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই, এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানান, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44% আর গণভোট কাস্ট হয়েছে 60.26%। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ইসি সচিব আখতার আহমেদ। আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 2 দশক পর আবারও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন, মসনদে বসার অপেক্ষায় তারেক রহমান। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে সারা রাত চলে ফল ঘোষণা, আর এতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। এর আগে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দল থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে 211টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।
বিএনপি সর্বশেষ 2001 সালে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসন থেকেই জয়লাভ করেন। বিগত 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্বও দেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনে জয়ের প্রয়োজন হয়। বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর আগে জামাত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইলিয়াস মাতবর। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, গুলশান অফিসের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি গুলশানে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে, এখানে রয়েছি। আপনারা জানেন যে গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, এখানে কিন্তু বিএনপি ভূমিধস জয় পেয়েছে। বিএনপি কিন্তু একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা দীর্ঘ 20 বছর পরে তারেক রহমানের নেতৃত্বে কিন্তু তারা সরকার গঠন করতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এই সরকারের। এদিকে ঠাকুরগাঁও থেকে যে বিএনপি মহাসচিব আজকে ঢাকায় এসেছেন, তিনি ঢাকা আসার পরে এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিএনপি মহাসচিব যেমনটা বলেছেন যে আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এছাড়া বিএনপির আরেক সদস্য, স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি কক্সবাজার থেকে গুলশানে এসেছেন। আজকে আসার পরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে এই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, এমনটা তিনি বলেছেন। এছাড়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার হবে, এটাও তিনি বলেছেন। এর পরে সন্ধ্যার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখানে ছিলেন গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে। তিনি এখানে তার সাথে বৈঠক করেছেন বা কথা বলেছেন সার্বিক বিষয় নিয়ে। এরপরে তিনি বের হয়েছেন। বের হওয়ার পরে তিনি সাংবাদিকদেরকে বলেছেন, তিনি যেমনটি বলেছেন যে কোনো নির্দিষ্ট দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে মূলত এই বিএনপি সরকার সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায়। বিএনপি সরকার দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। এছাড়া তিনি বলেছেন যে পুরোপুরি পুরনো নীতি থেকে দেশ চলবে না, এমনটি বলেছেন যে শিষ্টাচার প্রতিষ্ঠা চেষ্টা করা হবে, এমনটি তিনি বলেছেন। এখানে সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীদের ভিড়, সারাদিনই নেতাকর্মীরা ছিলেন। এদিকে যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো বিজয় মিছিল করা যাবে না, তবুও কিন্তু নেতাকর্মীরা গুলশানে আসছেন তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। এদিকে অনেক নেতাকর্মীরা আসছে, তারা যেমন ফুলের তোড়া নিয়ে আসছেন, এখানে দাঁড়িয়ে আছেন। দলের যে চেয়ারম্যান আছে তিনি বের হবেন, তাকে এক পলক দেখবেন, তাকে শুভেচ্ছা জানাবেন। এই জন্য এখানে নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু জড়ো হয়েছেন। আমরা এখন একটু অনুভূতি জানার চেষ্টা করব তারা আসলে এই যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এই সরকারটা মানে এই সরকারের কাছে আপনাদের
কি প্রত্যাশা, সরকারটা কেমন, মন্ত্রিপরিষদটা কেমন হলে ভালো হয়, আপনি কি মনে করেন, কেমন চাচ্ছেন? আপনারা জানেন যে এই বিজয় এটা গণতন্ত্রের বিজয়, জনগণের মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদী জনগণের বিজয়। আর আমরা সাধারণ মানুষজন এদেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার ফলে এটা আমাদের সাধারণ মানুষজন সবাই এখন আমরা আনন্দে উদ্বেলিত, আবেগে আপ্লুত। আমরা চাই নতুন যে মন্ত্রিপরিষদ গঠিত হতে যাচ্ছে এই মন্ত্রিপরিষদ অবশ্যই মেধা, দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন হবে এই মন্ত্রিপরিষদে। এবং অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মন্ত্রিপরিষদ ছিল তা স্বাধীন বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য এবং মেধাবীদের স্থান ছিল ওই মন্ত্রিপরিষদে। সেটা পররাষ্ট্রতে হোক, অর্থনীতিতে এবং বৈদেশিক নীতিতে, সকল ক্ষেত্রেই কিন্তু ওই মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আজকের বাংলাদেশে আমাদের নতুন প্রজন্ম সহ সাধারণ মানুষের চাওয়া থাকবে অর্থনীতিতে যেন অর্থনীতি চাঙ্গা হোক, বেকার সমস্যার সমাধান হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যেন বিনির্মাণে এই মন্ত্রিপরিষদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই সরকারের, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? যে 2024 সালের বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সেটি একটি তারুণ্য নির্ভর একটি বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আমাদের একটি চাওয়া থাকবে, দেশের যে 4 কোটি থেকে প্রায় 7 কোটির নতুন এবং তরুণ ভোটার যারা রয়েছে, এই যে ভোট বিপ্লব হয়েছে, এই ভোটে কিন্তু সর্বোচ্চ ভোটাধিকার তারাই কিন্তু প্রয়োগ করেছে। আপনারা দেখেন সকাল থেকে বিকাল অবধি তরুণদের যে লাইনটি ছিল, এই লাইনটি ছিল সবচেয়ে দীর্ঘ। তা আমরা আশা করব এই তরুণদের যে চাওয়াগুলো রয়েছে, তরুণদের যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম জুলাই এবং আগস্টে এবং বিগত 15.5 বছর, সেই দাবিগুলো উনি পুঙ্খানুপুঙ্খরূপে উনি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব মানে আমাদের যে আশাগুলো রয়েছে উনি পূরণ করবেন এবং আমাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের বাংলাদেশকে একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল এবং যুবকদের যাতে কোনো বেকারত্ব, কোনো সমস্যা না থাকে, যুবকরা যাতে হতাশায় যাতে নিমজ্জিত না হয়, এরকমই একটি দক্ষ মন্ত্রী পরিষদের মাধ্যমে উনি আমাদের সকল প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি এবং মনে ওনাদের কাছে প্রার্থনা করি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেমনটা শুনেছিলেন নেতাকর্মীদের যে প্রত্যাশা, এছাড়া আজকে যে বিএনপির যে বিভিন্ন জায়গা থেকে যে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু দলের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন, আমরা যেটা জানতে পেরেছি। এদিকে মূলত আগামী সরকার কেমন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং মন্ত্রিপরিষদ কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। আর আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে গেজেট প্রকাশের পর 3 দিনের মধ্যে কিন্তু শপথ নিতে হয়। এতে বলা যায় যে 15 বা 16 তারিখের মধ্যেই এই নতুন সরকার শপথ নিচ্ছে। গুলশানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি কার্যালয় থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইলিয়াস মাদবর। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের পরিবেশ এখন একেবারেই অন্যরকম, যা কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন। দিনরাত জাতীয়তাবাদী প্রেমীদের উৎফুল্ল বিচরণ রয়েছে সেখানে। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা থাকায় বিজয় মিছিল করেননি কেউ, বরং তারেক রহমান জুমার নামাজ আদায় করে নির্বাচনে বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিশেষ দোয়ায় অংশ নেন। এদিকে দ্রুত জনকল্যাণের সরকার গঠনের আশা করছেন দলের সিনিয়র নেতারা। আরও দেখুন মাহবুব সৈকতের রিপোর্টে। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের পরিবেশ আজ একেবারেই অন্যরকম। দিবারাত্রি বাইরে ছিল জাতীয়তাবাদী প্রেমীদের উৎফুল্লতা, অন্যদিকে কার্যালয়ের ভিতরে ছিল শীর্ষ নেতাদের বিজয়ের আনন্দমাখা মুখের আড়ালে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পালনের প্রত্যয়। এলাকার মানুষের ভালোবাসার উপহার বিজয় নিয়ে শীর্ষ নেতারা এসেছেন চেয়ারম্যান তারেক রহমানের কাছে, ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন একে অপরকে। এর আগে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিশেষ দোয়ায় অংশ নেন তারেক রহমান। সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জয়ী হয়েছে একথা বলতে চাই না, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে, আস্থাটা রাখতে হবে, এটা অনেক বিশাল কাজ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে
সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য। অন্যদিকে ঢাকায় আসার আগে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রোববারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। এদিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্তি পর্বে অংশগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে জনগণের দেয়া দায়িত্ব বিএনপি যথাযথভাবে পালনের চেষ্টা করবে জানিয়ে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। এদিকে আগামীতে বিএনপি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে দুপুরে গণমাধ্যমকে জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, নির্বাচনের পর ফল ঘোষণার পর রংপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী এবং সমর্থকরা? বিস্তারিত জানান। যে রংপুর যে সংসদীয় 6টি আসনে আপনি জানেন যে ত্রয়োদশ নির্বাচনের পরে যে ফলাফল সেটি কিন্তু একেবারে সেখানে কিন্তু 6টি আসন রয়েছিল তাদেরকেই ঘোষণা করা হয়েছে, ফলাফলে তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে রংপুর যে সংসদীয় আসন 4 রয়েছে, পীরগাছা কাউনিয়া, সেখানকার যে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এমদাদুল হক ভরসা, তিনি কিন্তু আসলে এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে তিনিও সংবাদ সম্মেলন করেছেন। এরপরে রংপুর যে সংসদীয় 6 রয়েছে পীরগঞ্জ আসন, এখানকার যে মনোনীত প্রার্থী ছিল বিএনপির সাইফুল ইসলাম, তিনি কিন্তু আসলে নানা অভিযোগ এনে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সেখানে লক্ষাধিক সাধারণ কিন্তু আসলেই সহকারী রিটার্নিং কর্মকর্তার পীরগঞ্জে সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী নিজে এসে নানা অনিয়মের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার যে অভিযোগ যে নানাভাবে তাকে আসলে হারিয়ে হচ্ছে, সেই অভিযোগগুলো করে কিন্তু আসলে পীরগঞ্জ প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগে শেষ করলেন। আমরা একটু কথা বলতে চাই, আমার সাথে রয়েছেন রংপুর পীরগঞ্জ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম, যে আসলে আপনি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে কর্মকর্তার কার্যালয়ে আপনি অভিযোগ দিয়েলেন এবং সেখানে কিন্তু বললেন সিল মেরে সেখানে ভোট কিন্তু আসলে সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যাও বেশি, কিন্তু আপনি বললেন যে আসলে কি কি অভিযোগ রয়েছে, ভোট প্রত্যাখ্যান কেন বা কেন পূর্ণ গণনার জন্য আপনি অভিযোগ করলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সংসদীয় আসন 24, 2024 রংপুর 6 পীরগঞ্জের পুনঃগণনা এবং ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি আমি সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জের বরাবর। সকল ভোট কেন্দ্রের গণনা ও প্রদত্ত ফর্ম 16 এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে পরবর্তীতে পরিবর্তন হয়েছে বলে প্রতীয়মান। অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের নিকট ফলাফল না লিখেই জোরপূর্বক অপূরণকৃত ফর্ম 16তে স্বাক্ষর নেওয়া হয়েছে। এজেন্টের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রের সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র ভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফর্ম 3 এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং
ও পুলিং অফিসারগণ কর্তৃক ভোটারদের ভোট প্রদানের জন্য গোল অফিসিয়ালি সিল ব্যবহার করা হয়েছে, যা ভোট গণনা ফলাফল আমাদের পক্ষের যেসব ধানের শীষের পক্ষে যে সকল ভোটার ভোট দিতে যাচ্ছে ঠিক তাদেরকে ওই গোল সিলটা দেওয়া হচ্ছে। যারা নতুন ভোটার তারা সিল সম্বন্ধে তারা অবগত নেই, তা ওখানে যারা বিশেষ করে ওই পক্ষের যারা লোক আছেন তারা সহকারী পুলিং অফিসার যারা আছে তারা ইচ্ছাকৃতভাবে তাদের মনোনীত ওই মতদান না হয় তখন ওই গোল সিল দিয়ে ভোটটা নষ্ট করে দিচ্ছে। এইভাবে আমার প্রায় 5,000-এর বেশি অধিক আমার ভোট বাতিল করে দিয়েছে। আর অন্য জায়গায় ভোটার যে ধানের শীষের যে ভোটার আছে দেখা গেল যে নীতিমার আরো অনিয়ম আছে যেখানে এই যে আমরা দেখলাম যে আপনার যারা ভোটার কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু আসলে রাস্তায় নেমেছে, সেখানে তারা বিক্ষোভ করছে, তারা এই ভোট গণনার দাবি করছে। আসলে এই যে অভিযোগ কোথায় গিয়ে দাঁড়াবে এবং এই যে জনসাধারণকে কিভাবে আসলে আপনি সামাল দেবেন? তারা তো চাচ্ছে যে এই ভোট হোক এবং এই যে সামনে কিন্তু গেজেটের একটা তারিখ ঘোষণা করেছে, এক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়া আপনি কোন দিকে যাবেন? আমরা আমরা দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সঙ্গে ভোটের জন্য ধানের শীষের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের যে ছাড়া এবং গতকালকে ভোটের আমাদের প্রতিপক্ষ যারা নীতিমার্কা যারা ছিলেন তাদের কিন্তু উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন, তাদের যোগাযোগ বা তাদের ভোটার উপস্থিতি ছিল না। কিন্তু তারা যে যারা যে ভোটের যে তাদের প্রশাসনে বিশেষ করে আমরা মনে করি যে রংপুরের 6টি আসন রংপুরের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। রংপুরের মানুষের কাছে ভোটের প্রত্যাশা যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে, এই ক্ষমতায় রংপুরের মানুষ ইয়ং জেনারেশন উন্নয়ন এবং এই অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশা ছিল এবং আবু সাইদের যেখানে বাড়ি সেই জায়গায় সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক এবং বিশ্বাস যে আগামী দিনে পীরগঞ্জ সহ রংপুর ঘুরে দাঁড়াবে। এই ধরনের কর্মকর্তা জেলা এবং পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট রংপুরকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, নিঃসন্দেহে রংপুরবাসী এটাকে ধিক্কার জানিয়েছে। অবিলম্বে এই ফলাফল বাতিল করে পুনর্গণনা করে প্রকৃত মানুষের জনগণের যে ম্যান্ডেট, আজকে হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছে এই বাতিলের জন্য। ভোটার প্রত্যেকটা ভোটার। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। বিশ্ব নেতাদের কাছ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছায় ভাসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলের চেয়ারম্যান তারেক রহমান। কেউ এক্সপোস্টে বা সরাসরি ফোন করে জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও প্রথমবারের মতো প্রার্থী হয়ে নতুন সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিভিন্ন দেশ থেকে বিশ্ব নেতাদের কাছ থেকে আসার শুভেচ্ছা নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন বার্তা পাঠান তিনি। পরে তিনি তারেক রহমানের সঙ্গে ফোনেও বলেন, বহুমুখী সম্পর্ক জোরদার করে একসাথে কাজ করতে উন্মুখ বলে জানিয়েছেন তিনি। ভারত থেকে টেলিফোনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মমতা ব্যানার্জি। তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিমের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান। ঐতিহাসিক এই নির্বাচনে জয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সাথে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে পারস্পরিক ও শ্রদ্ধাভিত্তিক এক সম্পর্ক গড়ে তুলতে চান বলে আশা ব্যক্ত করেন। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জো। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। চায়না দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, নতুন সরকারের সাথে চীন বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে ওই পোস্টে বলা হয়। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। একটি বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেয়া হয়েছে
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ভোরে ফল ঘোষণার সময় তিনি জামায়াতের প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনে এসে কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আমাদের আজকের এই বৈঠকটি একান্তভাবে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক। এটাও আমাদের একটি পরিকল্পনা আছে যে আমরা জোটের একটি বৈঠক হবে এবং জোটের শরিক দলও এই নির্বাচনে তাদের পর্যবেক্ষণ, তাদের বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে প্রতিটি দল তার স্ব অবস্থান ত্যাগ করবেন। রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির বিজয়ী প্রার্থী আখতার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভোর ৪টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, মানুষ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে, এটি এনসিপির কাছে বড় ধরনের বিজয়। যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর ৪ আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী এবার পরাজিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩ শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফত মজলিস ও এনসিপির আলোচিত প্রার্থীরাও রয়েছেন এ তালিকায়। সাদিয়া মোয়ের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলের ৩ হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। মিয়া গোলাম পরোয়ার ছাড়া বাকি দুজন হলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সাবেক শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির। বরিশাল ৫ ও বরিশাল ৬ এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। ঢাকা ৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা পরাজিত হয়েছেন, তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পরাজিত হয়েছে। তিনি পেয়েছেন ৮৩,৮৫১টি ভোট। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫,৬৭০ ভোট। ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। ঢাকা ১২ আসনে বিএনপির জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক পরাজিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন পরাজিত হয়েছেন। ঢাকা ১১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন এম.এ. কাইয়ুম। বরিশাল ৩ আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ফেনী ২ আসনে পরাজিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পুরুষ প্রধান রাজনীতির মাঠে বরাবরই নারীর উপস্থিতি কম। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের উপস্থিতি কম হলেও রাজনৈতিক সক্রিয়তা ও যোগ্যতার মাপকাঠিতে নির্বাচনের মাঠে আলো চুলায় ছিলেন বেশ কয়েকজন নারী প্রার্থী। জয়ী হয়েছেন নিজ নিজ আসনের পুরুষ প্রতিদ্বন্দ্বীর সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে। শবনম আবনী রিপোর্ট।
ভোটের লড়াই শেষে সংসদে নতুন ইতিহাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন 7 নারী প্রার্থী। সংখ্যায় কম হলেও উপস্থিতিতে তারা শক্ত বার্তা দিয়েছেন, রাজনীতির মঞ্চে থেমে নেই নারীর অগ্রযাত্রা। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম ধানের শীষ প্রতীকে 1,67,345 ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন খেলাফতে মজলিসের মোহাম্মদ সাইদ নূর। ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে 1,13,100 ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী SM নেয়ামুল করিমকে পেছনে ফেলে। সিলেট 2 আসনে গুমের শিকার বিএনপি নেতা সাবেক MP ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদি ৭৯,৩২১ ভোটের ব্যবধানে বিজয় লাভ করে জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে আলোচনায়। এছাড়া নাটোর 1 আসনে ফারজানা শারমিন, ফরিদপুর 2 আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম এবং ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ আহমেদ তাদের প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1,17,495 ভোট পেয়ে চমকপ্রদ জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিব। 4:30 পর্যন্ত ভোট। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। বিশ্বজুড়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। শবনম অবনীর আরেকটি রিপোর্ট। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। বিবিসি, আল জাজিরা ও CNN-এর স্থানীয় ফলাফলের ভিত্তিতে বিএনপির জয়কে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস জয় হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 2-1টি বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমেও ছিল বাংলাদেশের নির্বাচন শিরোনামে। এনডিটিভি বিএনপির জয়কে বিশাল জয় হিসেবে উল্লেখ করে জানায়, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ফলাফল স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তানের দৈনিক ডন ও বিএনপির জয়কে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে তুলে ধরে। এছাড়াও বিশ্বের বহু গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে তারেক রহমানের বিজয়। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।